সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানেই বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সান বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠান জ্যোতিষ কথা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি কেয়ামনি। আমরা এই অনুষ্ঠানে মূলত জ্যোতিষ বিষয়ক নানা তথ্য ও উপাত্ত উপস্থাপন করে থাকি। এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ ও বাস্তু গবেষক শ্রী রূপন ধর। আপনাদের এই স্টুডিওতে উপস্থিত হতে পেরে আমি নিজেকে আজ ধন্য মনে করছি। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, এই যে জ্যোতিষ শাস্ত্র, এই জ্যোতিষ শাস্ত্রটা আসলে প্রকৃত অর্থে কি? জ্যোতিষশাস্ত্র এক ধরনের গাইডিং সায়েন্স, অ্যানশান্ট সায়েন্স এটাকে আমরা বলে থাকি, যদিও মডার্ন সায়েন্স জ্যোতিষশাস্ত্রকে এখনো স্বীকৃতি প্রদান করেনি। তবে এই জ্যোতিষশাস্ত্রের দ্বারা একজন মানুষের বা একজন নারী পুরুষ বা জাতক জাতিকার জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে বা তার হস্তরেখা বিচারের মাধ্যমে তার ভবিষ্যৎ জীবনে কোন সময়টা শুভ থাকবে, কোন সময়টা তার জন্য অশুভ, বা তার জীবনে কোন ধরনের কাজগুলি করলে উনি জীবনে সর্বোচ্চ বেনিফিট পেতে পারেন সেই সম্পর্কে ধারণা দেয়া হয়ে থাকে। এবং ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের অর্থ হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ শব্দের অর্থ হচ্ছে জ্যোতি মিন্স আলো, ঈশ ধাতু থেকে এসছে, ঈশ অর্থ হচ্ছে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরের জ্ঞানের আলোর দ্বারা কারোর জীবনকে পরিবর্তন করার যে জ্ঞান, সেটাই হচ্ছে কিন্তু জ্যোতিষ। তবে এই বর্তমান বিশ্বে তিন ধরনের জ্যোতিষ রয়েছে। সেটি হচ্ছে যে চায়নারা এক ধরনের জ্যোতিষ ইউজ করে থাকেন, এটা সম্পূর্ণই তাদের নিজেদের উদ্ভাবন এবং তাদের দেশেই এই জ্যোতিষীটা প্রচলন রয়েছে। অন্যান্য দেশের জ্যোতিষীরা সেই জ্যোতিষীটাকে চাইনিজ অ্যাস্ট্রোলজিটাকে প্র্যাকটিস করে থাকেন না। তবে চায়না বাদ দিয়ে গোটা বিশ্বে দু ধরনের জ্যোতিষের প্র্যাকটিস রয়েছে। একটি হচ্ছে ভারতীয় বৈদিক জ্যোতিষ এবং অন্যটি হচ্ছে পাশ্চাত্য বা ওয়েস্টার্ন জ্যোতিষ। আরেকটি বিষয় যেটি না জানলেই নয়, এই যে ওয়েস্টার্ন জ্যোতিষ আর ভারতীয় বৈদিক জ্যোতিষ, এটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ওয়েস্টার্ন জ্যোতিষ ও ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের মধ্যে মূলত যে পার্থক্যগুলি লক্ষণীয় সেটি হচ্ছে যে ওয়েস্টার্ন জ্যোতিষের যে ক্যালকুলেশন সেটা কিন্তু শুধুমাত্র গ্রহের উপর ভিত্তি করে ক্যালকুলেশন, আর ভারতীয় বৈদিক শাস্ত্রের যে ক্যালকুলেশন সেটি কিন্তু আপনার গ্রহ, নক্ষত্র, চরণ, পদ ইত্যাদি অনেকগুলো ক্যালকুলেশনের সমন্বয়ে কিন্তু এই ভারতীয় জ্যোতিষশাস্ত্র। যেমন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী শুধুমাত্র রাশি চার্ট করেই একজন জাতক বা জাতিকাকে গাইড করা হয়ে থাকে বা তার সম্বন্ধে শুভাশুভ প্রেডিকশন করা হয়ে থাকে। আর ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন জাতক বা জাতিকাকে গাইড করার জন্যে বা তার সম্বন্ধে প্রেডিকশন দেওয়ার জন্যে বা তার জীবনে কখন সুসময় আসছে, দুঃসময় আসছে, কোন কর্মগুলি তার জীবনে তার জন্যে ভালো হয়ে থাকবে ইত্যাদি নানা বিষয়ে অ্যাডভাইস করার জন্যে অনেকগুলো ছক তৈরি করতে হয় বা অনেকগুলো চার্ট তৈরি করতে হয়। যেমন ধরুন রাশি চার্ট, লগ্ন চার্ট, ষষ্ঠাংশ চার্ট, নবাংশা চার্ট, অষ্টক বর্গা, দশমাংশ চার্ট, তারপর আপনার অন্তর্দশা, মহাদশা এবং কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, এই প্রত্যেকটি বিষয়কেই খুব নিপুণভাবে নিখুঁতভাবে হিসাব করে তারপর একজন জাতক বা জাতিকাকে গাইড করা হয়ে থাকে। এবং আয়ুনাংশগত দিক দিয়েও কিন্তু ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাথে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির 24 ডিগ্রি ডিফারেন্স রয়েছে। অর্থাৎ আপনি ধরুন এই মুহূর্তে শনি মকর রাশিতে রয়েছে, কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি ফলো করেন তাহলে শনি কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশিতে রয়েছে। এটা শুধুমাত্র ওই যে 24 ডিগ্রি আয়ুনাংশগত পার্থক্যের জন্য হয়ে থাকে। তবে এই দুটো রাশির আবার মিলও কিন্তু রয়েছে। মিলটা হচ্ছে এই ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বা ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র দুটোই কিন্তু 360 ডিগ্রির হয়ে থাকে, 360 ডিগ্রির হয়ে থাকে এবং প্রত্যেকটি রাশি
30 ডিগ্রি করে, আই মিন 30 × 12, 30 হচ্ছে ডিগ্রি, 12 হচ্ছে 12টি রাশি, তাহলে কত আসছে? 360। এই 360 ডিগ্রির হরোস্কোপ হয়ে থাকে ভারতীয় বৈদিক অ্যাস্ট্রোলজিতেও এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতেও। আবার ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিন্তু রেমেডি রয়েছে, প্রতিকার রয়েছে। এখন আপনি যদি এই প্রতিকারগুলো আবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনি পালন করতে চান, বা কোনো অ্যাস্ট্রোলজার যদি আপনাকে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিছু রিলিজিয়াস বা স্পিরিচুয়াল প্রতিকার রয়েছে সেগুলো দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে রবি যে ঘরে বসে থাকে সেটাকে রাশি ধরা হয়ে থাকে, আই মিন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির রাশিগুলো হচ্ছে রবি রাশি বা সান সাইন। আর ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র যে রাশিতে বসে থাকে সেটাকে চন্দ্র রাশি হিসেবে ধরা হয়ে থাকে। এবং এই যে চন্দ্র রাশি হিসেবে ধরা হয়ে থাকে, এই চন্দ্র রাশির উপরে ভিত্তি করেই এবং লগ্নের উপরে ভিত্তি করেই কিন্তু ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের যে বড় বড় গ্রন্থগুলো রয়েছে সেখানে রেমেডি বা প্রতিকার সম্বন্ধে লেখা হয়েছে। আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলছি, তাহলে আমরা কোন জ্যোতিষকে ফলো করব? ওয়েস্টার্ন জ্যোতিষ নাকি ভারতীয় বৈদিক জ্যোতিষ? খুবই সুন্দর প্রশ্ন। আমরা আসলে প্রকৃত অর্থে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি এবং ভারতীয় বৈদিক জ্যোতিষ দুটোকেই ফলো করতে পারি, বা দু ধরনের অ্যাস্ট্রোলজারদের কাছেই আমরা যে পরামর্শ নিতে পারি। তবে এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তার সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে যে ওনার লেখাপড়ার পরিধি কতটুকু বা ওনার জানার পরিধিটা কেমন। একজন অ্যাস্ট্রোলজারের বয়স হয়তো অনেক হতে পারে, কিন্তু তার জানার পরিধি যদি কম থাকে তাহলে কিন্তু উনি আপনাকে ততটা ভালোভাবে গাইড করতে পারবেন না। আবার হয়তো বয়সে কম একজন অ্যাস্ট্রোলজার আছেন, তিনি হয়তো অনেক ভালো জানেন, তো সেই ক্ষেত্রে এই কম বয়সী অ্যাস্ট্রোলজারও কিন্তু আপনাকে অনেক সুন্দরভাবে সঠিকভাবে পরামর্শ দিতে সক্ষম। তবে রেমেডি নেওয়ার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনারা স্পিরিচুয়াল রেমেডি নিতে চান, জ্যামস্টোন রেমেডি এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজাররাও প্রেসক্রাইব করে থাকেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে জ্যোতিষীরা প্র্যাকটিস করে থাকেন তারাও অ্যাডভাইস করে থাকেন। তবে স্পিরিচুয়াল বা কিছু টোটকা আছে বা কিছু নিয়ম পালন করতে হয় মানুষের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে, এগুলো কিন্তু চন্দ্র রাশি ও লগ্নের উপর নির্ধারণ করেই জ্যোতিষশাস্ত্রের যে বড় বড় গ্রন্থগুলো রয়েছে সেগুলিতে উল্লেখ আছে। কাজেই এই ক্ষেত্রে অবশ্যই ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র যারা প্র্যাকটিস করে থাকেন তারা এই বিষয়গুলো সম্পর্কেও আপনাদেরকে ভালোভাবে অবহিত করতে সক্ষম হবে। এখন আসবো এমন একটি প্রশ্নে যে প্রশ্ন সকলের মনেই নাড়া দেয়। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্র কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? দেখুন, জ্যোতিষ শাস্ত্র এমন একটি শাস্ত্র যে শাস্ত্র কেউ যদি ফলো করে থাকে বা ভালো জ্যোতিষীর পরামর্শ যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তনে এই শাস্ত্র কিন্তু সহায়ক ভূমিকা পালন অবশ্যই করবে। জ্যোতিষ, বাস্তু, হস্তরেখা, নিউমেরোলজি, ফেস রিডিং, এই বিষয়গুলোর মধ্যে আসলে সামঞ্জস্যতা ও পার্থক্য কি? হ্যাঁ, এই যে জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, নিউমারোলজি, হস্তরেখা ও ফেস রিডিং এর সাথে কিন্তু ট্যারো কার্ডও রয়েছে। তো আমাদের দেশে, ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে ট্যারো কার্ড রিডাররাও কিন্তু রয়েছেন। তো ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমি তো আপনাকে কিছুক্ষণ আগেই বললাম। তো নিউমারোলজি হচ্ছে কিন্তু সংখ্যার দ্বারা একজন মানুষের শুভ ও অশুভ বিষয়গুলো নির্ণয় করা। যেমন আমরা যারা জ্যোতিষী রয়েছি তারা কি করি, একজন জাতক বা জাতিকার জন্ম তারিখ,
জন্মের সময়, সে কোন জায়গায় জন্মগ্রহণ করেছে, সেই স্থানের নাম, তার নিজের নাম, এগুলো নিয়ে আমরা একটা জন্মকুণ্ডলী তৈরি করি। এবং দেখেন সে কোন জায়গায় বা কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, এই স্থানটা আমাদের প্রয়োজন হয় লঙ্গিটিউড লিটিটিউড নির্ণয় করার ক্ষেত্রে। কারণ একজন মানুষের জন্মস্থানের উপর নির্ভর করেই কিন্তু লগ্নটা ক্যালকুলেশন করতে হয়। তো নিউমারোলজি হচ্ছে সংখ্যা জ্যোতিষ বা সংখ্যার দ্বারা বিচার করা। তো যেমন ধরুন একজন মানুষের একটি নাম রয়েছে, সেই নাম লিখতে কিছু অক্ষরের প্রয়োজন। তো আমি ধরে নিচ্ছি একজন মানুষের নাম আবুল, তাহলে এ এর মান আসছে 1, বি এর মান আসছে 2। তো এইভাবে প্রত্যেকটি অক্ষরেরই কিন্তু একটি নাম্বারিক ভ্যালু রয়েছে। সেই ভ্যালুগুলিকে একত্রিত করে তার যোগফল করে সেই যোগফলটাকে আবার সিঙ্গেল ডিজিটে এনে গণনা করা হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে ভাওয়েলের যে নাম্বারিক ভ্যালু সেগুলোকে আলাদা করে গণনা করা হয়ে থাকে, আবার কনসোনেন্টের যে নাম্বারিক ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে গণনা করে হয়ে থাকে। এর সাথে আরও অনেক ধরনের ক্যালকুলেশন জড়িত রয়েছে। তো এই ছোট্ট একটি অনুষ্ঠানে সমস্ত ক্যালকুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা আসলে প্রকৃত অর্থে সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি কখনো সুযোগ আসে, সেই ক্ষেত্রে আমি এই বিষয়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে অবগত করব। আর হস্তরেখা, হস্তরেখা হচ্ছে এই যে হাতের রেখার উপর নির্ভর করে বা হাতের রেখাগুলো কার কেমন, সেই রেখাগুলোর উপরে বা রেখার গঠনের উপরে বিচার করে একজন জাতক বা জাতিকাকে তার শুভ অশুভ সময় সম্পর্কে অবগত করানো হয়। ফেস রিডিং হচ্ছে, দেখুন আমাদের প্রত্যেকেরই কিন্তু এই যে চেহারার যে গঠন বা আমাদের যে অবয়বের যে গঠন, এই গঠনগুলো কিন্তু এক নয়। প্রত্যেকটা মানুষের গঠনই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই চেহারার গঠনের উপরে নির্ভর করে এগুলি হচ্ছে প্রত্যেকটাই কিন্তু সমুদ্র শাস্ত্রের অংশ। তো এই চেহারার গঠনের উপরে নির্ভর করে কাউকে প্রেডিকশন দেয়া বা কারোর জীবনে কোন ধরনের সমস্যা আসতে পারে বা কোন পেশায় উনি কাজ করলে বা কোন ধরনের কাজ করলে উনি জীবনে সাকসেস পেতে পারেন, এই বিষয়গুলো কিন্তু এই ফেস রিডিংয়ের মাধ্যমেও জানা যায়, ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমেও জানা যায়। তো এই বিষয়গুলোর প্রত্যেকটা বিষয়ের দ্বারা বা প্রত্যেকটা পদ্ধতির দ্বারাই কিন্তু মানুষকে গাইড করা যায়। তবে এর মধ্যে সবচেয়ে ডেপথ হচ্ছে ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের, যা আমি আপনাদেরকে আগেও বলেছি। আর পার্থক্যগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে প্রত্যেকটা পদ্ধতির দ্বারাই কিন্তু, আমি আবারও বলছি, প্রত্যেকটা পদ্ধতির দ্বারাই কিন্তু মানুষকে গাইড করা যায়। তবে প্রত্যেকটা পদ্ধতিরই নিজস্ব কিছু আলাদা আলাদা সূত্র কিন্তু রয়েছে। ধরুন এই মুহূর্তে ঢাকায় একজন সন্তান জন্মগ্রহণ করলো, তার লগ্ন তুলা। ঠিক একই সময়ে আমেরিকাতে একজন সন্তান জন্মগ্রহণ করলো, তাহলে তার লগ্নটা কি হবে? খুবই সুন্দর প্রশ্ন। এই আলোচনার বা এই অনুষ্ঠানের শুরুর দিকেই আমি কিন্তু বলেছিলাম যে আমরা যে হরোস্কোপটা তৈরি করে থাকি বা বার্থ চার্ট বা জন্মকুণ্ডলী যেটা তৈরি করে থাকি, সেটা কিন্তু 360 ডিগ্রির হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমি ধরে নিলাম ঢাকা থেকে আমেরিকার নিউ ইয়র্ক সিটির দূরত্ব 180 ডিগ্রি। তাহলে ঢাকায় যে সন্তানটি এই সময়ে জন্মগ্রহণ করলো, তার জন্ম লগ্ন যদি তুলা হয়ে থাকে, তাহলে আমেরিকায় নিউ ইয়র্কে একই সময়ে জন্মগ্রহণকারী সন্তানটির লগ্ন কিন্তু হবে মেষ লগ্ন। এখন আসবো আমরা একটা মজার প্রশ্নে। আমরা অনেক সময় পত্র পত্রিকার রাশিফল দেখতে গেলেই সেখানে লেখা দেখি যে আজকে এই রাশির ফেসবুকে প্রেম হওয়ার সম্ভাবনা আছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন জ্যোতিষ শাস্ত্র উদ্ভাবন হয় তখন তো ফেসবুক ছিল না, এখন ফেসবুক আছে, কিন্তু এই বিষয়টাকে যে ফেসবুকে প্রেম হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনারা আসলে কিভাবে বিচার করেন? সত্যি খুবই একটি সুন্দর প্রশ্ন। এটা সত্য যে যখন
মুনি ঋষিগণ এই জ্যোতিষশাস্ত্র উদ্ভাবন করেছিলেন তখন ফেসবুক ছিল না, কিন্তু বর্তমান যুগে ফেসবুক রয়েছে। তো তখন ফেসবুক না থাকলেও সৌরজগতের যে গ্রহ, সেই গ্রহগুলো কিন্তু ছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ বা প্ল্যানেট মার্কারি নামক যে গ্রহটি রয়েছে সেটি কিন্তু সমস্ত কমিউনিকেশনের বা যোগাযোগের কারক গ্রহ। যেমন ধরুন আমরা দুজন এখানে কথা বলছি, পেছনে একজন ক্যামেরাম্যান রয়েছেন, তো এই যে যিনি ক্যামেরা চালাচ্ছেন উনাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে রাহু। আর এই যে অল কাইন্ড অফ কমিউনিকেশন কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে প্ল্যানেট মার্কারি বা বুধ, যা আমি এখনই বললাম। তো ফেসবুক কিন্তু একটা কমিউনিকেশনের মাধ্যম, এর মাধ্যমে কিন্তু কমিউনিকেশন হয়ে থাকে। পত্রপত্রিকা, এটাকেও কিন্তু প্ল্যানেট মার্কারি বা বুধ গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। আমরা যে চলচ্চিত্র দেখি, এই চলচ্চিত্রকেও কিন্তু একাধারে 3টি গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে, প্ল্যানেট মার্কারি, প্ল্যানেট ভিনাস এবং প্ল্যানেট রাহু। কিছু কিছু ইভেন্ট সংঘটিত হওয়ার জন্য কিন্তু কম্বিনেশন অফ প্ল্যানেটসের যে পাওয়ার সেটা প্রয়োজন। আবার কিছু কিছু বিষয় রয়েছে সেটা একটি প্ল্যানেট একটি ইভেন্টকে রিপ্রেজেন্ট করে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে একটি ইভেন্ট সংঘটিত হওয়ার জন্য অনেকগুলো প্ল্যানেটের কম্পোজিশনের প্রয়োজন হয়, বা অনেকগুলো নক্ষত্রের কম্পোজিশনের একত্রিত যে শক্তি তার দ্বারা একটি ইভেন্ট সংঘটিত হয়ে থাকে। তো এটা অনেক গভীর ক্যালকুলেশন বা গভীর আলোচনার একটা বিষয়। তো সহজ অর্থে আপনি শুধু এতটুকুই জেনে রাখুন, বা আমি মনে করি দর্শকদের জন্য এতটুকুই সাফিসিয়েন্ট, সেটি হচ্ছে যে যে কোনো কমিউনিকেশন, সেটা আপনি যে সরাসরি কথা বলছি এমন হতে পারে, চিঠি লেখার মাধ্যমে হতে পারে, মোবাইল বা টেলিফোনের মাধ্যমে কথা বলার দ্বারা হতে পারে, বা পত্রপত্রিকায়, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে হতে পারে। এক কথায় যে কোনো কমিউনিকেশনই হোক না কেন সেটাকেই কিন্তু প্ল্যানেট বুধ রিপ্রেজেন্ট করে থাকে। তো এই প্ল্যানেট বুধের উপর বেস করে ক্যালকুলেশনের দ্বারাই কিন্তু আমরা এই বিষয়গুলো নিরূপণ করে থাকি। আরেকটা বিষয় মনে রাখবেন, চন্দ্র কিন্তু সোয়া 2 দিন থেকে আড়াই দিন পর পর রাশি পরিবর্তন করে থাকে। তো আমরা যখন দৈনিক রাশিফল লিখে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই চন্দ্র গ্রহটাকে বেশি প্রাধান্য দেয়া হয়ে থাকে। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে যে দেখুন, রাশিফল বা লগ্নফল এটা কিন্তু খুবই সামান্য আধারে হয়ে থাকে। তবে একজন জাতক বা জাতিকা তার নিজের সম্পর্কে যদি জানতে আগ্রহী হন তাহলে নিঃসন্দেহে তার হস্তরেখা বিচার হোক, নিউমারোলজির মাধ্যমে হোক, ফেস রিডিংয়ের মাধ্যমে হোক, ট্যারোকার্ড রিডিংয়ের মাধ্যমে হোক, কিংবা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে হোক, তার জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে সে কিন্তু তার নিজের সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। আবারও কথাটা বলছি, রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে। একজন জাতক বা জাতিকার তার নিজের সম্পর্কে বিস্তারিত জানতে হলে জন্মকুণ্ডলী বিচারের অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা তো জানি যে প্রতিটি মানুষই স্বতন্ত্র ও ইউনিক। একজন মানুষের সাথে অন্যজন মানুষের কোনো মিল থাকে না। তাহলে একই সময়ে যদি দুটো সন্তান বা তিনটা সন্তান বা যমজ সন্তান জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে তো তাদের জন্মলগ্ন বা রাশি একই হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ তো সঠিক হচ্ছে না। এ বিষয়ে আপনি কি বলতে চান? সত্যি আমি চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন না করে পারছি না, কারণ আপনারা যে ধরনের প্রশ্নগুলো আমাকে করছেন বা আমার জন্য সিলেক্ট করে রেখেছেন, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি মনে করি যে দর্শকদের মনেও আসতে পারে বা অনেক দর্শকের মনে রয়েছে। তো এই অনুষ্ঠানটি যারা দেখবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের মনের মধ্যে যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন। তো আপনি যেমনটি আমাকে এখন প্রশ্ন করেছেন যে প্রত্যেকটি মানুষই তো ইউনিক, তাহলে একই সময়ে যদি দুজন জন্মগ্রহণ করেন বা যমজ সন্তান হয়ে থাকে, দেখুন দুজন তো জন্ম হয় এটা আমরা জানি, বর্তমানে কিন্তু 3জন 4জনও জন্ম হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে আরও কিছু সূত্র রয়েছে জন্মকুণ্ডলী তৈরি করার পাশাপাশি। যেমন ধরুন,
হোরা চার্ট বা প্রশ্ন উত্তর এক ধরনের ক্যালকুলেশন রয়েছে। আপনি যখন আমাকে প্রশ্ন করলেন ঠিক ওই মুহূর্তে গ্রহের অবস্থান কি ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে আরও কিছু ছক তৈরি করা যায়, আরও কিছু কুণ্ডলী তৈরি করা যায়, তার উপরে বেস করে কিন্তু যমজ জাতক জাতিকাদেরকে আমরা কিন্তু গাইডলাইন করে থাকি। এবং বাস্তবেও কিন্তু আমার 5-6 জন যমজ আমার ক্লায়েন্ট কিন্তু রয়েছে। তো তারাও কিন্তু হ্যাপি আমার উপরে, আমি যেভাবে তাদেরকে গাইডলাইন দিচ্ছি। তো আবার আরেকটা বিষয় মনে রাখবেন, তাদের ধরে নিলাম আপনার কথা অনুসারে যে দুজন ভাই বোন বা দুজন ভাই বা দুজন বোন যমজ হিসেবে জন্মগ্রহণ করলো, তো সেই ক্ষেত্রে তাদের দুজনের নামও কিন্তু এক হয় না। তারপর তাদের যে হস্তরেখা, সেই হস্তরেখাও কিন্তু এক হয় না। আবার আপনি যখন ট্যারো কার্ড রিড করবেন তখন সেখানেও কিন্তু তাদের ভাগ্যের যে একটা ডিফারেন্স রয়েছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো প্রত্যেকটা পদ্ধতিতেই এই যমজ সন্তানদের জন্যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে তার গাইডলাইন কিন্তু দেয়া রয়েছে। এবার খুব জটিল একটি প্রশ্ন করব। ধরুন একটি বাস বা ট্রেন অ্যাক্সিডেন্ট করলো আর সকল যাত্রী একসঙ্গেই মারা গেল, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে সকলের জন্মকুণ্ডলিতে শনি রাহু খারাপ ছিল? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখুন, জ্যোতিষ শাস্ত্রে কিন্তু দুই ধরনের ভাগ রয়েছে। একটি হচ্ছে যে মুন্ডেইন অ্যাস্ট্রোলজি এবং অন্যটি হচ্ছে পার্সোনাল অ্যাস্ট্রোলজি। তো কোথাও যদি কোনো ইভেন্ট সংঘটিত হয় সার্বিকভাবে বা প্রাকৃতিকভাবে, এগুলো কিন্তু সব মুন্ডেইন অ্যাস্ট্রোলজির আন্ডারে পড়ে। এবং একজন মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা যখন বলে থাকি, এটা কিন্তু অ্যাস্ট্রোলজির পার্সোনাল ইভেন্টের মধ্যে পড়ে থাকে। তবে এই যে শনি বা রাহু, এই দুটো গ্রহের কথা আমরা সবাই জানি, বা এই দুটো শব্দ বেশি প্রচলিত হওয়ার কারণে মানুষ এই দুটো গ্রহকেই মনে করে থাকেন যে এই দুটো গ্রহের প্রভাবেই হয়তো মানুষের জীবনে সমস্ত ধরনের নেগেটিভ ঘটনাগুলো ঘটে থাকে। প্রকৃত অর্থে কিন্তু তেমনটি নয়। প্রত্যেকটি গ্রহেরই শুভ ও অশুভ দুই ধরনের ভাইব্রেশনই রয়েছে। কাজেই এই শনি রাহু কিন্তু অনেকের জন্ম কুণ্ডলিতে যোগকারক হিসাবে বসে থাকে বা শুভ অবস্থায় থাকে। সেই ব্যক্তিরা কিন্তু আবার এই শনি রাহুর দ্বারাই অনেক উপরে উঠতে সক্ষম হন। তো প্রত্যেকটি গ্রহেরই যেহেতু ভালো মন্দ দিক রয়েছে, তো জন্ম কুণ্ডলিতে আমরা অষ্টম ভাব থেকে কিন্তু এই মৃত্যুর যে বিষয়টা রয়েছে বা একজন জাতক জাতিকার আয়ু কোন পর্যায়ে যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু নির্ণয় করে থাকি। তো অষ্টম ভাব যদি কারোর পীড়িত থাকে, সেটা যে কোনো গ্রহের কারণেই হতে পারে। দেখবেন প্রত্যেকটা মানুষই কিন্তু একই কারণে মৃত্যুবরণ করে না। কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বা কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ প্লেন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে, কেউ হয়তো কিডনি সমস্যায় মারা যাচ্ছে। তাহলে প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করছে, এটা সত্য, কিন্তু মৃত্যুবরণের কারণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, শুধুমাত্র ভিন্ন ভিন্ন গ্রহের প্রভাবের কারণে। আশা করি উত্তরটি পেয়েছেন। এবার আমরা যে প্রশ্নটিতে আসব সেটি আমরা প্রায় সময়ই শুনে থাকি বা অনেক জ্যোতিষ এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে। আমরা যারা বিভিন্ন সমস্যায় পড়ে থাকি, অনেকে যারা জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করে তারা কিন্তু জ্যোতিষের শরণাপন্ন হয় তাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে। অনেকেই হয়তো উপকৃত হয়, আবার অনেকেই উপকৃত হয় না। যারা উপকৃত হয় না তাদের মনে একটি ভ্রান্ত ধারণা তৈরি হয় যে এই জ্যোতিষ শাস্ত্রটাই আসলে ফেক। এই বিষয়ে আপনি কি বলবেন, মানে আপনার মতামতটা জানতে চাইছিলাম আর কি। দেখুন, কোনো প্রফেশনই কিন্তু ফেক হয় না, তবে প্রত্যেক প্রফেশনেই কিছু ফেক বা হিপোক্রেট টাইপের লোক থাকতে পারে। যেমন ধরুন, আপনি যে প্রফেশনে রয়েছেন, আপনি কি বলবেন এই প্রফেশনটা ফেক? মোটেই না। কেন নয়? এই প্রফেশনে অনেক ভালো লোক রয়েছেন, ঠিক তেমনি দু একজন মন্দ লোক থাকতেই পারেন যে কোনো প্রফেশনে। যেমন দেখুন, পুলিশ ডিপার্টমেন্টের কথাই বলি, বা যারা সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন তাদের কথাই বলি, সমাজের মানুষ তাদেরকে অনেক মূল্যায়ন করে, অনেক শ্রদ্ধা করে। কিন্তু
আবার আমরাই পত্রপত্রিকায় অনেক সময় দেখে থাকি ভুয়া সাংবাদিক ধরা পড়েছে, বা পুলিশ অনৈতিক কাজ করতে যে অন্য পুলিশের হাতে ধরা পড়েছেন এবং তাদের কিন্তু আইনানুগভাবে শাস্তিও হচ্ছে। তাই বলে কি আমরা সাংবাদিকতা প্রফেশন বা এই যে পুলিশ ডিপার্টমেন্টে যারা কর্মরত রয়েছেন এই ডিপার্টমেন্টটাকে খারাপ বলতে পারি? অবশ্যই নয়। কারণ এই দুটো প্রফেশন মর্যাদার প্রফেশন, সম্মানের প্রফেশন। কিন্তু এই সম্মানের প্রফেশনেও কিন্তু দু একজন অনৈতিক কাজ করে এমন ব্যক্তি বা হিপোক্রেট টাইপের ব্যক্তি প্রবেশ করে কাজ করতে পারেন, এবং যথাসময়ে তারা কিন্তু ওই ধরা খেয়ে আবার শাস্তির সম্মুখীনও হচ্ছেন। তো এক কথায় বলতে গেলে কোনো প্রফেশনই খারাপ নয়, কিন্তু প্রত্যেকটা প্রফেশনেই কিছু মন্দ লোক, খারাপ লোক থাকতেই পারে। এটা বর্তমান সমাজে কোনো অস্বাভাবিক বিষয় নয়। তবে প্রত্যেকেরই উচিত হচ্ছে যখন কোনো জ্যোতিষীর কাছে যাবে উনি পরামর্শ নেয়ার জন্যে, সেই জ্যোতিষীটাকে আগে একটু ভালোভাবে যাচাই করে নেয়া, বা দু একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করে বুঝে নেয়া যে কার জ্ঞানের পরিধি কেমন। তারপর একজন ভালো জ্যোতিষীকে সিলেক্ট করে তার আন্ডারে থেকে জ্যোতিষ সম্বন্ধীয় পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করা। আমরা এতক্ষণ আপনাকে জ্যোতিষ বিষয়ক নানা রকম প্রশ্ন করেছি এবং আপনি তার যথাযথ উত্তর দিয়ে আমাদের দর্শকদেরকে উপকৃত করেছেন। এখন কথা বলবো আমাদের দেশ নিয়ে। আমাদের এই বাংলাদেশ সম্পর্কে অনেক জ্যোতিষ বা অনেকেই অনেক রকম কথা বলে থাকে যে বাংলাদেশ এই রাশি হতে পারে, ওই রাশি। তো আপনার মতে এই যে বাংলাদেশের রাশি, এই রাশিটা আসলে প্রকৃত রাশিটা কি আমাদের দেশের, এবং সেই রাশিটা আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। খুবই সুন্দর এবং যুগ উপযোগী একটি প্রশ্ন। দেখুন, আমি নিজেও অনেকের কাছে অনেক রাশি সম্পর্কে শুনে থাকি। অনেকেই অনেক রাশির কথা বলেন, অনেকের ক্যালকুলেশনের ধরনটা এক এক রকম হয়ে থাকে। তো প্রকৃত অর্থে আমি যে রাশিটা ধরে ক্যালকুলেশন করে থাকি বাংলাদেশের, সেটি হচ্ছে যে কুম্ভ রাশি। এখন আমি কুম্ভ রাশি ধরে কেন ক্যালকুলেশন করে থাকি, আপনারা যদি নাসার ওয়েবসাইটে যান তাহলে দেখবেন সেখানে কিন্তু নাসার যে অ্যাস্ট্রোকার্টোগ্রাফি চার্ট রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশকে কুম্ভ রাশি রিপ্রেজেন্ট করে এমনটি তাদের ডিজাইনে অঙ্কন করা রয়েছে। তো আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। আজকের এই জ্যোতিষ কথা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা খুব জটিল ও কঠিন প্রশ্নের উত্তর খুব সহজেই আপনার কাছ থেকে পেয়ে গেছি, এবং খুব সহজভাবে সাবলীলভাবে তা আপনি বোঝাতে সক্ষম হয়েছেন। আর একটা বিষয় যেটা আজকে জানতে না পারলে অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যাবে বলে আমার মনে হচ্ছে, সেটি হলো এই যে বাস্তু। এই বাস্তু শব্দটা আসলে কি এবং তার ব্যাখ্যাটা আসলে কি? এই বাস্তু শব্দের সাথে আমরা পরিচিত হলেও এর ব্যাখ্যা সম্পর্কে আমরা কিন্তু আসলে কিছুই জানি না। এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন আমরা খুব উপকৃত হতাম। বাস্তু এমন একটি বিষয়, আসলে এই বাস্তু শব্দটির সাথে আমাদের দেশের বেশিরভাগ মানুষই পরিচিত নন, এবং যারা এই বাস্তু শব্দটির সাথে পরিচিত তাদের মধ্যেও অনেকে আসলে বাস্তুর যে বিশদ বিষয়টা রয়েছে সেই বিষয়টা সম্পর্কে বাস্তবে অবগত নয়। বাস্তু হচ্ছে এনশান্ট এমন একটি সায়েন্স, আমরা এটাকে অ্যানশিয়েন্ট আর্কিটেকচার বলতে পারি। অর্থাৎ আপনার বাড়ি কোথায় কিভাবে নির্মাণ করবেন, কোন ডিজাইনে নির্মাণ করবেন, এবং সেই বাড়ির কোন দিকে টয়লেট, কোন দিকে রান্নাঘর, কোন দিকে শোবার ঘর, কোন দিকে ড্রয়িং রুম, কোন দিকে ডাইনিং রুম হলে ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়, এবং ঘরের যে বাতাবরণ সেই বাতাবরণ পজিটিভ থাকে। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু বাস্তুর অন্তর্গত রয়েছে, এবং বাস্তুশাস্ত্রের দ্বারাই একটি বাড়ি সঠিক বা সুন্দরভাবে শাস্ত্রীয়ভাবে তৈরি করা সম্ভব। যেমন একটি উদাহরণ দিয়ে যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে, যেমন ধরুন আপনার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে টয়লেট রয়েছে, কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট যদি ডিজাইন করেন তাহলে উনি কিন্তু কখনোই সাউথ ওয়েস্টে টয়লেট দিবেন না, নর্থ ইস্টে টয়লেট দিবেন না। যদি কোনো বাড়িতে সাউথ
ওয়েস্ট সাইডে টয়লেট থাকে তাহলে সেই বাড়ির যারা পুরুষ ব্যক্তি রয়েছেন বা ওই বাড়িতে যদি অনেক দিন থাকেন তাহলে যারা থাকছেন তাদের মধ্যে যারা পুরুষ রয়েছেন তাদের কনফিডেন্স দিনে দিনে কিন্তু কমতে থাকবে, সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট অপারেশনের ঝুঁকি বেড়ে যাবে। ঠিক তেমনি নর্থ ইস্ট সাইডেও যদি টয়লেট থাকে তাহলে সেই বাড়িতে আয় রোজগার কিন্তু দিনে দিনে কমতে থাকবে, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে নর্থ ইস্ট সাইডটা হচ্ছে প্রার্থনার জায়গা, প্রেয়ার করার জায়গা, এবং এই জায়গায় যদি টয়লেট রাখা হয় তাহলে এটা বাড়ির সদস্যদের মধ্যে এক ধরনের নেগেটিভিটি ছড়িয়ে দেয় এবং ওই বাড়িতে যারা থাকেন তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে গ্রহণ করতে পারেন না। তো জ্যোতিষশাস্ত্র যেমন একটি শাস্ত্র, ঠিক তেমনি বাস্তুশাস্ত্রও কিন্তু একটি শাস্ত্র যার গুরুত্ব অপরিসীম, এবং এই বাস্তু কিন্তু রেমেডি বেস, বাড়ি ঘর অফিস আদালত এগুলো নিয়ে কাজ করে থাকে। যেমন একটি বাড়িরও কিন্তু আমরা একটি মানুষের সাথেই তুলনা করে তার বাস্তুটা কমপ্লিট করে থাকি। যেমন ধরুন নর্থ ইস্ট কর্নারের কিছু জায়গা রয়েছে আমাদের শরীরে, যেমন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের এই শরীরে কিন্তু কিছু মর্মস্থান রয়েছে, ঠিক তেমনি বাস্তুশাস্ত্র অনুসারেও কিন্তু আমরা যখন চার দেয়ালের একটি বাড়ি তৈরি করে ফেলবো তার মধ্যেও কিন্তু মর্মস্থান থাকে। বা দেখুন আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ব্রিজ নির্মাণ হচ্ছে, কিছু কিছু বিল্ডিং দেখবেন খুব দ্রুত বাঁকা হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, বিল্ডিংটি হয়তো খুব সুন্দরভাবেই সঠিক নিয়মকানুন মেনেই তৈরি করা হয়েছিল, তথাপি ওই বিল্ডিংটির একটি সাইড হয়তো বাঁকা হয়ে গেছে বা একটি ব্রিজের একটি পিলার হয়তো ভেঙে গেছে বা নিচের দিকে ডেবে গেছে। তো এই যে মর্মস্থানের কথা বললাম, এই মর্মস্থানে যদি কোনো পিলার থাকে বা বাড়িঘরের কোনো দেয়াল তৈরি করা হয় মর্মস্থানে, এগুলো কিন্তু খুব দ্রুতই ভেঙে যায়। প্রকৃতিতে সৃষ্টিকর্তা আমাদেরকে এভাবে তৈরি করে পাঠিয়েছেন যে আমাদের এই সাবকনশাস মাইন্ডে কিন্তু উনি এক ধরনের প্রোগ্রাম করে বা প্রোগ্রামিং করেই কিন্তু পাঠিয়েছেন, এবং বাই নেচার আমরা যখন বাড়ি ঘর ব্রিজ ইত্যাদি তৈরি করে থাকি আমাদের সাবকনশাস মাইন্ডই আমাদের অজান্তে সেই মর্মস্থানগুলি অ্যাভয়েড করিয়ে দেয়, এবং সেই মর্মস্থানে কিন্তু আমরা কখনোই কোনো পিলার তৈরি করি না। তবে কখনো কখনো কারো কারোর দ্বারা কিন্তু ভুল হয়ে যায়, যদি বাস্তুগত ভুল থেকে থাকে। তো সেই ক্ষেত্রে মর্মস্থানে যদি আপনি কোনো পিলার তৈরি করে থাকেন তাহলে দেখবেন সেই বাড়ি বা সেই ব্রিজ খুব দ্রুত ভেঙে যাবে, বা ওই পিলারটি যে পিলারটি মর্মস্থানে পড়েছে সেই পিলারটি কিন্তু খুব দ্রুত ভেঙে যাবে, ধসে যাবে, নষ্ট হয়ে যাবে। তো বাস্তু আসলে আরেকটি বিশদ বিষয়, এই ছোট্ট একটি অনুষ্ঠানে বাস্তু সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়, তবে মূলত যে বিষয়গুলো জানানোর আপনাদেরকে বোঝানোর জন্য এরকম দু একটি বিষয় আমি জানিয়ে দিলাম। আবার দেখুন পৃথিবীর যে নর্থ পোল রয়েছে আর সাউথ পোল রয়েছে, তো এই নর্থ পোল থেকে কিন্তু ম্যাগনেটিক পাওয়ার অলওয়েজ সাউথ পোলের দিকে ধাবিত হয়। কাজেই দেখবেন যে সকল বাচ্চাদের ঘুম কম হয় তাদেরকে যদি আপনি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাতে বলেন, দেখবেন যে সেই বাচ্চা বা সেই বড় ব্যক্তিও যদি উনি হয়ে থাকেন তাহলে দেখবেন তাদের ঘুম খুব ভালো হচ্ছে। তবে এর কিন্তু একটি নেগেটিভ দিক রয়েছে, যেহেতু উত্তর দিক থেকে ম্যাগনেটিক পাওয়ারটা দক্ষিণ দিকে আসে, আর কোনো ব্যক্তি যদি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমন তাহলে তার হার্টের সমস্যা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে, এবং যদি কোনো হার্টের রোগী উত্তর দিকে মাথা দিয়ে ঘুমান বা শুয়ে থাকেন তাহলে তার হার্ট আরও দ্রুত উইক হতে থাকবে। তো সেই ক্ষেত্রে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো খুবই উত্তম বাস্তুশাস্ত্র অনুসারে। এর বদলে আপনারা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মাথা দিয়েও কিন্তু ঘুমোতে পারেন, এটাও স্বাস্থ্যসম্মত। তবে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো একদমই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে। তো বাস্তুর কিছু উদাহরণ দিয়ে বাস্তুশাস্ত্রটা আসলে প্রকৃত অর্থ কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে বাস্তু কনসালটেন্ট এদের কিন্তু ডিমান্ড অনেক বেশি হয়ে থাকে, প্রায় প্রত্যেক দেশেই অ্যাস্ট্রোলজারদের থেকেও কিন্তু এই বাস্তু
কনসালটেন্ট যারা রয়েছেন তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। এবং আরেকটা বিষয় মনে রাখি, আমরা যখন হরোস্কোপ তৈরি করে থাকি, হরোস্কোপের যে লগ্ন থেকে চতুর্থ ভাব, এই চতুর্থ ভাব থেকে কিন্তু এই বাস্তু শাস্ত্রটা নির্ণয় করা হয়ে থাকে বা বাস্তুর বিচার করা হয়ে থাকে। দেখুন, আমরা যখন জ্যোতিষীয় ক্যালকুলেশন করি তখন কিন্তু 9টা গ্রহ ধরে আমরা ক্যালকুলেশন করি। এর মধ্যে 5টি গ্রহ রয়েছে, 2টি লুমিনারি প্ল্যানেট রবি এবং চন্দ্র, আর 2টি শ্যাডো প্ল্যানেট, নর্থ নোড অফ মুন রাহুর, সাউথ নোড অফ মুন কেতু। তো এখানে কিন্তু এই যে জ্যোতিষীয় ক্যালকুলেশনে পৃথিবী নেই, তাহলে পৃথিবীও তো একটা গ্রহ, আমরা পৃথিবীতে বাস করছি, তাহলে পৃথিবী নেই কেন? এই টোটাল পৃথিবীটা কিন্তু পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি এবং এই প্রত্যেকটা তত্ত্বের প্রভাব কিন্তু মানব জীবনে পড়ে। তাই এই পৃথিবী নিয়ে সম্পূর্ণ একটি আলাদা শাস্ত্র, আর সেটি হচ্ছে এই বাস্তুশাস্ত্র। শত ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসে জ্যোতিষ ও বাস্তু সম্পর্কীয় সকল প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিয়ে আমাদেরকে উপকৃত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনাকে এভাবেই পাশে পাবো। হ্যাঁ, অবশ্যই আপনারা যখনই আমাকে ডাকবেন অবশ্যই আমাকে আপনাদের পাশে সদাই পাবেন, এবং সেই সাথে আপনাকেও অনেক ধন্যবাদ। তো দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের জ্যোতিষ কথা অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমি কেয়ামনি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।